বিএনপির মূল চ্যালেঞ্জ কি হবে তার জবাবে তারেক রহমান বলছেন যে অর্থনীতি ঠিক করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে, প্রাতিষ্ঠানিক রাজনীতিকরণ সেটাকে দূর রাখতে হবে। আমি জানতে চাচ্ছি যে কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি লাগাম রাখা, বিএনপি এখন পর্যন্ত তাদের ইশতেহারে বা নির্বাচনী প্রচারণাতে যে সকল পথ বাতলেছে আপনি দেখেছেন কিনা, কতটুকু আশাবাদী আপনি? দেখেন, এই বিষয়গুলোই যে প্রায়োরিটি পাওয়া উচিত সেটি নিয়ে কারো কোনো সন্দেহ নাই, কিন্তু এটি ইশতেহারে বা বক্তৃতায় যত সহজে বলা যায় এটির বাস্তবায়ন ততটাই কঠিন। এই যে আপনি মুদ্রাস্ফীতির মূল্যস্ফীতির কথা বলছিলেন, আপনি কর্মসংস্থানের কথা বলছিলেন, এই জায়গাগুলোতে আপনাকে অনেকগুলো স্টেক হোল্ডারের সাথে কাজ করতে হবে। কালকে সকালবেলা কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। আজকে যদি আপনি এই ব্যাপারে কাজ শুরু করেন, এক বছর পর থেকে আপনি হয়তো তার ফল পেতে শুরু করবেন। আপনি জানেন যে গত 18 মাসে আমাদের শিল্পের অনেক শিল্প বন্ধ হয়ে গেছে, বিশেষ করে গার্মেন্টসের ক্ষেত্রে। আমরা জ্বালানি সরবরাহ করতে পারছি না, শ্রমিক অসন্তোষ ঠিক রাখতে মোকাবেলা করতে পারিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে আমাদের এখনও দেন দরবার এই দুদিন হলো ঠিক হলো। এইরকম জায়গাটিতে আপনি কর্মসংস্থান কোন খাতে করবেন? এটি কি আইটি, এটি কি গার্মেন্টস, এটি কি অন্য কিছু? কাজেই তারেক রহমানকে এবং বিএনপির নেতৃত্বকে এটি প্রকৃষ্টভাবে বলতে হবে, তাহলে আপনার মনে হবে যে আপনিও তার সাথে অ্যালাইন্ড হতে পারছেন। এই দুটির জায়গার সাথে আপনার ভারতের সাথে সম্পর্ক, এটি কিন্তু বিএনপির জন্য সবচাইতে স্পর্শকাতর। আমি আপনাকে বলি, আজকে বিএনপি না হয়ে যদি অন্য কোনো দল বিজয়ী হতো, তার কি কোনো সুযোগ ছিল ভারতের সাথে সম্পর্ক না চালিয়ে, না করে রাষ্ট্র শাসন করার? একটা ওয়ার্কিং রিলেশন তো কোনো সুযোগ ছিল না। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, যখন কেউ ক্ষমতায় যায় আমরা এবার চরম ভারত বিরোধী অবস্থান, এবং উনি চুল থেকে পান খসলে আমরা বলতে শুরু করব। কিন্তু কায়সার ভাই, আপনি কি খেয়াল করেছেন যে আপনি যে অপোজিটের যে দলটা পুরা নির্বাচনী প্রচারণায় সে একটাও ভারত বিরোধী কথা তো বলেনি, উল্টা তার ইশতেহারে পাতায় 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 শুধু ভারতেরই ছবি। সো আমার কাছে কেন জানি মনে হয়, ওই যে আমি যে একটু একটু বললাম যে কাঠ টেবিলে কোন ধরনের নেগোসিয়েশন যে করেছে, তাহলে কি জাতিতে মানুষ আমাদেরকে বিভ্রান্তি করার জন্য, একটা সস্তা কথা বলার জন্য যেভাবে আপনি পলিটিক্যাল নেগোসিয়েশনটা করেছেন, কিন্তু বাস্তবতাতে তাদের কানেকশনটা, যেটা আমি বলছিলাম যে বর্ডারল্যান্ডে এই ঘটনাটা যে ঘটেছে, আমার কাছে এটা স্বাভাবিক মনে হচ্ছে না। এখানে ওইখানে এই ধরনের কোনো নেগোসিয়েশন হয়েছে কিনা সেটা আসলে আমাদের খতিয়ে দেখা উচিত। কাজে আপনি যদি কনস্পিরেসি থিওরি খোঁজেন, এটি শুধুমাত্র ভোটের ফলাফল বা 30টি আসনে ফল গণনা এখানেই সীমাবদ্ধ থাকবে না। ভোটের প্যাটার্ন নিয়েও আপনাকে প্রশ্ন করতে হবে। 18 মাসে কে কিভাবে ভোটারদেরকে এক আসন থেকে আরেক আসনে শিফট করেছে, এটি ইতিহাসে কখনো আমরা এইভাবে দেখিনি। ওই সময়ের প্রশাসন, স্থানীয় প্রশাসনের ভূমিকা কি ছিল? কাজেই এই চুলচেরা বিশ্লেষণে যেতে হলে আপনাকে আরো গভীরে যেতে হবে। তবে আমি বলবো যে গণতান্ত্রিক রূপান্তরের যাত্রাটি শুরু করা এই জন্য জরুরি। অন্তর্বর্তী সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলার উন্নতি করতে এবং জনমনে স্বস্তি দিতে। এক ধরনের মব ভায়োলেন্স বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে।